রাত যত গভীর হয় মানুষের ভেতর অন্ধকারও ততই জেগে ওঠে। একটি শহর যেখানে আলো জ্বলে উঠলেও ছায়া কখনো দূরে সরে যায় না, আর সেই ছায়ার ভেতরে লুকিয়ে থাকে কিছু মুখোশধারী সত্য যারা আমাদের চোখের সামনে হেঁটে বেড়ায়, তবু আমরা তাদের চিনতে পারি না। একজন মানুষ, এক অদৃশ্য সাক্ষাৎ, আর কিছু প্রশ্ন যার উত্তর হয়তো কারো জীবনের শেষ রাতকেই বদলে দিতে পারে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভি ঈশ্বর কথা। এটা কোনো সাধারণ মুভির গল্প নয়, এটা বিশ্বাস আর ভয়ের সীমানায় দাঁড়িয়ে থাকা এক রাতের কাহিনী, যেখানে প্রতিটি নিঃশ্বাসের ভেতর লুকিয়ে আছে মৃত্যুর গন্ধ। তো আর কথা না বাড়িয়ে সোজা গল্পে চলে যাচ্ছি। মুভির প্রথমেই আমাদের শিবানী নামে একটি মেয়েকে দেখানো হয়। ইনি শিবানীর মা অ্যানি। শিবানী তার মাকে নিয়ে এই বাড়িতে থাকে। শিবানীর বাবার নাম শিবা। শিবা দুবাইতে কাজ করে। দুবাইতে যাওয়ার সময় অনেক টাকা ঋণ করেছিল, আর বেতনও খুব বেশি না হয় শিবা দুবাই যাওয়ার পর আর দেশে ফিরেনি, এখনও সেখানেই কাজ করছে। তবে অ্যানি একাই শিবানীর বাবা এবং মায়ের দায়িত্ব পালন করছে। শিবানীও পড়াশোনায় খুবই ভালো, আবার অনেক ভালো গানও গাইতে পারে। তাই মাঝে মধ্যে শিবানী গান রেকর্ড করে তার বাবার কাছে পাঠায়। শিবা যখনই সুযোগ পায়, মানে যখন দুবাই থেকে তার এলাকার কোনো লোক আসে, তখন শিবা তার কাছে শিবানী এবং অ্যানির জন্য বিভিন্ন গিফটও পাঠিয়ে দেয়। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে এক সময় শিবানীর আচরণ সন্দেহজনক মনে হয়। শিবানীর কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়। তারা শিবানীর কাছে জানতে চায় যে তুমি তো 1 মাস আগেও অনেক ভালো পড়াশোনা করতে, ক্লাসের টপার ছিলে, কিন্তু হঠাৎ করে তোমার এমন কি হয়েছে যে জন্য তুমি এবার পরীক্ষায় এত কম মার্কস পেয়েছো? তোমার ঘরে কোনো সমস্যা আছে? স্কুলে কেউ তোমাকে কিছু বলেছে? শিবানী বলে না, কিন্তু তাদের কথা তুমি তাহলে সবসময় চুপচাপ কেন থাকো? কোনো কিছু বলার থাকলে আমাদেরকে বলতে পারো। আরেকজন জানতে চায়, তুমি যখন স্কুলে আসো বা স্কুল থেকে বাড়িতে যাও, কোনো ছেলে তোমাকে ফলো করে বা কোনো ছেলে তোমাকে কিছু বলেছে? তুমি নির্দ্বিধায় আমাদের বলতে পারো, আমরা কাউকে কিছু বলবো না। শিবানী আবারও না বলছে। ম্যাডাম আবারও বলে, তুমি অনেক সুন্দর গান গাইতে, ভালো ড্রয়িং করতে পারতে, সব কিছুতে প্রথম স্থান অধিকার করতে, হঠাৎ করে তোমার এমন কি হয়েছে বলো? শিবানী কিছু একটা বলতে গিয়ে বলতে পারছিল না। শিবানীর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে শিবানীর ভিতর কোনো একটি ভয় কাজ করছে। তবে অবশ্যই শিবানী তার ভয় কাটিয়ে তাদেরকে সব সত্যিটা খুলে বলে। আর এখানে আমরা জানতে পারি, স্কুল শেষে শিবানী একদিন ক্লাস থেকে বের হচ্ছিল। অন্য সব স্টুডেন্ট বের হয়ে যাওয়ার পর শিবানী তখন একাই ছিল। ঠিক তখনই বিশ্বনাথ নামে শিবানীদের এক টিচার এসে ভিতর থেকে ক্লাসরুমের দরজা বন্ধ করে দেয়। এরপর সে শিবানীকে মোলেস্ট করে। শিবানী কাঁদতে কাঁদতে সব কিছু বলছে। শিবানীর থেকে সব কিছু শোনার পর যারা কাউন্সিলিং করছিল তারা শিবানীকে বোঝায়, তোমার সাথে কিচ্ছু হয়নি। আরেকজন জানতে চায়, ওই টিচার তোমার সাথে কতবার এমন করেছে? শিবানী যারা 1 বার নয় 3 বার করেছে। আবার তারা শিবানীর কাছে এটাও জানতে চায়, তুমি তোমার মায়ের কাছে কেন বলনি? টিচারকে না হয় ভয় পাও, মাকে কিসের ভয়? শিবানী বলে, ভয়ের জন্য নয়, আমার বাবা দুবাইতে থাকে, আমার বাবা মাকে খুব ভালোবাসে। আমি যদি মাকে জানাতাম, মা বাবাকে বলে দিত, তখন বাবা অনেক কষ্ট পেত, এই জন্য আমি মাকে বলিনি। তবে তারা জানতে চায়, স্কুলে অন্য কেউ কি এই ব্যাপার জানে? শিবানী জানায় যে স্কুলের পিয়ন রবীন্দ্র আঙ্কেল জানে, কারণ বিশ্বনাথ একদিন শিবানীকে মোলেস্ট করে বের হওয়ার সময় রবীন্দ্র সেটা দেখে ফেলেছিল। আর বিশ্বনাথকে দেখে রবীন্দ্র সব কিছু বুঝতে পেরেছিল ভিতরে কি হয়েছে। তবে রবীন্দ্র এই বিষয়ে কারোর সাথে কোনো কথাই বলেনি। এরপর অ্যানিকে ডাকা হয়, আর ওই মানবাধিকার কর্মীরা পুলিশ সহ প্রিন্সিপালের সাথে দেখা করে। কিন্তু প্রিন্সিপালের কথা আমাদের স্কুলের টিচার এবং স্টাফরা এই বিষয়টা খুব সেন্সিটিভভাবে দেখে। এর আগে কখনোই এমন কোনো অভিযোগ আসেনি। তবে প্রিন্সিপাল শিবানীকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর রবীন্দ্রকেও ডাকা হয়। এরপর পুলিশ রবীন্দ্রর কাছে সত্যতা জানতে চাইলে রবীন্দ্র উল্টো কথা বলে। রবীন্দ্র শিবানীর অভিযোগের কথা না বলে সে অ্যানিকে দোষারোপ করছে। সে পুলিশ এবং মানবাধিকার কর্মীদের বলে, বিশ্বনাথ স্যারের সাথে অ্যানির অনেক দিন যাবৎ অবৈধ সম্পর্ক চলছিল, তাই এমন কিছু হলে তো তারই আগে জানার কথা। রবীন্দ্রর কথা, অ্যানির এবং তার স্বামী শিবার মাঝে অনেকদিন যাবতই ঝামেলা চলছিল। এই জন্যই তো শিবা দুবাইতে যাওয়ার পর এখন পর্যন্ত এখানে ফিরে আসেনি। অ্যানি তখন সবাইকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের মধ্যে কোনো সমস্যার কারণে সে আসেনি, এমনটা না। ও যখন এখানে ছিল অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গিয়েছিল। দুবাইতে যেখানে গিয়েছে সেখানেও বেতন খুব কম, তাইও রাত দিন পরিশ্রম করে আমাদের ঋণের টাকা পরিশোধ করছে, যাতে ঋণ পরিশোধ হলেও একবার চলে আসতে পারে। প্রিন্সিপালও অ্যানিকে দোষ দিচ্ছে। প্রিন্সিপালের কথা অ্যানি উদ্দেশ্য প্রণোদিতভাবে তার স্কুলের বদনাম করার চেষ্টা করছে। সাথে রবীন্দ্র পোল্টিবাজি করছে। রবীন্দ্র পুলিশকে বলে,
বিশ্বনাথ স্যার আর অ্যানির সম্পর্ক দেখে আমি অ্যানিকে আগেই বোঝানোর চেষ্টা করেছিলাম যে বিশ্বনাথ স্যারের বউ বাচ্চা আছে, কিন্তু সে তো আমার কথা শোনেনি। রবীন্দ্রর কথা শুনে মানবাধিকার কর্মীরা জানতে চায় যে আপনি বিশ্বনাথ আর শিবানীকে ওই ল্যাব থেকে বের হতে দেখেছেন, আর এখন আপনি অ্যানির বিষয়টা বলছেন। রবীন্দ্র বলে অ্যানি আমাকে বলেছিল এমনটা বলতে, তবে কেন বলেছিল এটা আমি বলতে পারবো না। এক কথায় স্কুল তার রেপুটেশন বজায় রাখতে উল্টো অ্যানির উপরই মিথ্যা অপবাদ চাপিয়ে দেয়। আর এরপরই এই খবর বিভিন্ন নিউজেও আসে। নিউজেও বলা হয় যে এক টিচার তার ছাত্রীকে পড়াতে গিয়ে ওই ছাত্রীর মায়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিল। এমনকি শুধু ওই টিচারই নয়, আশেপাশের অনেক পুরুষের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল, কারণ তার স্বামী বিদেশে থাকত। আর এই খবর প্রকাশ হওয়ার পর অ্যানি শিবানীকে নিয়ে হনন করে। সিন চলে যায় এই ঘটনার কয়েক বছর পর। আমাদের রামচন্দ্র পিল্লাই নামে এক বয়স্ক ব্যক্তিকে দেখানো হয়। রামচন্দ্র এখানে একজন অ্যাডভোকেটের সাথে দেখা করতে এসেছে। এই যে মেয়েটিকে দেখছেন তার নাম আশ্বতী। আশ্বতী রামচন্দ্রকে অ্যাডভোকেট সেবাস্টিয়ানের কাছে নিয়ে যায়। এখানে তাদের কথা আমরা জানতে পারি রামচন্দ্র একটি পক্সো কেসের আই উইটনেস, আর যার বিরুদ্ধে এই কেসটি হচ্ছে সে অনেক ক্ষমতাধর একজন ব্যক্তি। তারপর রামচন্দ্র তার বিরুদ্ধে সাক্ষী দিতে চাইছে। আর পক্সো কী জিনিস আমি আরও কয়েকটি মুভিতে সেটা বিস্তারিত আলোচনা করেছি। তারপর আমি বলে নিচ্ছি, অপ্রাপ্তবয়স্ক দুটি মেয়েকে মোলেস্ট করার দায়ে ওই ব্যক্তির নামে কেস করা হয়েছে। রামচন্দ্র সেই কেসের আই উইটনেস। তবে সেবাস্টিয়ান রামচন্দ্রের কাছে আবার জানতে চাচ্ছিল, আপনি ভালো করে চিন্তা ভাবনা করে দেখেছেন তো? রামচন্দ্রের কথা আমারও ঘরে দুটি মেয়ে আছে, সাক্ষী দিতে গিয়ে যদি আমার জীবনও দিতে হয় তারপর আমি সাক্ষী দিব। রামচন্দ্র তাদেরকে এটাও জানায় রামচন্দ্র ছোট মেয়েকে 6 মাস বয়সে রেখে রামচন্দ্রের ওয়াইফ মারা গিয়েছিল। তারপর থেকে রামচন্দ্র তার 2 মেয়েকে নিজে হাতে কোলে পিঠে করে মানুষ করেছে। একটি মেয়েকে একজন বাবা কত কষ্ট করে বড় করে তোলে সেটা রামচন্দ্র ভালো করে জানে। তাই রামচন্দ্রের কথা, আমার মেয়েদের সাথে কিছু হলে আমি যেমন কষ্ট পাবো, যেই মেয়েদের সাথে ঘটনা ঘটেছে তার বাবাও ততখানি কষ্ট পাচ্ছে। তাই যে কোনো মূল্যে আমি সাক্ষ্য দিতে প্রস্তুত। রামচন্দ্রের সাথে যা কিছু হোক না কেন, তারপর যেহেতু রামচন্দ্র সাক্ষী দিতে চাইছে, এই জন্য সেবাস্টিন বলে, তাহলে কাল 11টার সময় আপনি কোর্টে চলে আসবেন। সেখানেই ম্যাজিস্ট্রেট আপনার সাক্ষ্য গ্রহণ করবে। সাথে সে এটা বলে দেয়, এখনকার সময়টা খুব খারাপ, তাই কালকে সকাল পর্যন্ত একটু সাবধানে থাকবেন। এরপর রামচন্দ্র তার বাইসাইকেল নিয়ে বের হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই কালো রঙের একটি অ্যাম্বাসিডার কার রামচন্দ্রকে ফলো করছে। এমনকি কিছু দূর যাওয়ার পর পাশে দিয়ে একটি ট্রাক যেতে দেখে ওই অ্যাম্বাসিডার কারটি ওই ট্রাকটিকে আটকে দেয়। অবশ্য রামচন্দ্র বিষয়টার নোটিস না করে সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখতে পাই রামচন্দ্র মূলত একটি এটিএম বুথের সিকিউরিটি গার্ডে চাকরি করে। রামচন্দ্র এটিএমে এসেই ড্রেস চেঞ্জ করে ডিউটি শুরু করে। রামচন্দ্র মূলত দিনের শিফটে ডিউটি করে। অন্যদিকে সেতু নামে এক ব্যক্তি জামাল নামে এক সিকিউরিটি গার্ডকে খুঁজছে। রামচন্দ্র যে এটিএম বুথে চাকরি করে, জামালও এই এটিএম বুথেই নাইট শিফটে ডিউটি করে। আর এই হচ্ছে সেই সিকিউরিটি গার্ড জামাল। সে তো জামালের এক পরিচিত ব্যক্তিকেও সাথে নিয়ে এসেছে। আর ওই ব্যক্তি জামালকে একটি মদের বোতল দেয়। মূলত জামাল একজন নেশারু। আর এখানে তাদের কথা আমরা এটা বুঝতে পারি, তারা চাইছে না জামাল আজ রাতে ওই এটিএম বুথে ডিউটি করতে যাক। এই জন্যই তারা একটি প্ল্যান সাজিয়েছে। সে তো জাবিয়ার নামে তার এক বসকে কল করে এবং তাকে বলে জামালের সাথে সব ধরনের কথা হয়ে গেছে। আজ রাতেই জামালকে আমরা আমাদের রাবার গোডাউনের মধ্যে নিয়ে সারা রাত মদ খাওয়াবো। ও আর ডিউটিতে যাবে না। জাভিয়ারের কথা ওর উপর বিশ্বাস করে আমাদের কাজ হবে না। যদি টাকা চায় টাকা দাও। মামলা কোর্ট পর্যন্ত চলে গিয়েছে। যে কোনো কিছুর মূল্যে আমাদের প্ল্যান কার্যকর করতে হবে। তবে তারা অ্যাকচুয়ালি কী প্ল্যান করছে তা আমরা আস্তে আস্তে জানতে পারবো। অন্যদিকে রামচন্দ্র ডিউটি করছে। এখানে আমরা জানতে পারি এই এটিএম বুথ তৈরি করার পর থেকেই এখানে সিসিটিভি ক্যামেরা ঠিকমতো কাজ করে না। এই জন্য কোম্পানি থেকে সিকিউরিটি গার্ডদেরকে নির্দেশনা দিয়েছে, এখানে যেই ব্যক্তি টাকা তুলতে আসবে সিকিউরিটি গার্ডরা তার ফোন থেকে ওই ব্যক্তির ফটো তুলে রাখবে। তাই যখনই কেউ এখানে টাকা তুলতে আসে রামচন্দ্র তার ফটো তুলে রাখে। তবে এর মধ্যে সেতুদের প্ল্যান মতো জামাল রামচন্দ্রকে কল করে বলে, আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে, মনে হচ্ছে করোনা হয়েছে। আমার ওয়াইফ অসুস্থ, তাই কাল সকালে গিয়ে আমরা করোনা টেস্ট করব। আজ রাতে আমি ডিউটিতে আসতে পারবো না। তুমি ভাই কষ্ট করে আজ রাতে ডিউটিটা করে দাও, কাল সকালে আমি অন্য কাউকে পাঠিয়ে দিব। রামচন্দ্র জামালের কথা বিশ্বাস করে নাইট ডিউটি করতে রাজি হয়ে যায়। সেতুরা এখনও জামালদের বাড়িতেই রয়েছে। সেতু জাবিয়ারকে কল করেও জানায় ওকে যদি এখন ছেড়ে দিই ও আর ডিউটিতে যাবে না। আর ওকে দিয়ে আমি সিকিউরিটি গার্ডকে কল করিয়ে কথাও বলিয়েছি। মূলত জামাল যেন কোনোভাবে ডিউটিতে না যায় সেতু সেটাই এনশিওর করছে। তবে জাবিয়ার সেতুকে বলে দেয়, তুমি আমাকে কল করবে না, কোনো কাজ হলে আমি তোমাকে কল করব। এরপর জাবিয়ার তার ফোন রেখে অন্য একটি ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। অন্যদিকে আমাদের এক লরি ড্রাইভার আর তার সহযোগীকে দেখানো হয়।
তারা একটি লরি নম্বর প্লেট চেঞ্জ করছে। তাদের কথায় আমরা বুঝতে পারি আজ রাতে তারা কিছু একটা করতে যাচ্ছে। সিন চলে যায় রাতে। সেবাস্টিনকে দেখা যায় জাবিয়ারের সাথে বসে মদ খাচ্ছে। মূলত রামচন্দ্র যে পক্সো কেসে সাক্ষী দিবে সেই কেসটি জাভিয়ারের নামে। সেবাস্টিন জাভিয়ারকে এটা বলে রামচন্দ্র নিজের কোনো বাড়ি নেই, ঘরে 2টি মেয়ে আছে, তারপরও টাকার কাছে বিক্রি হচ্ছে না। এখন আপনার যা ইচ্ছা করুন। এখানে তাদের সাথে আরও 2জন ব্যক্তি আছে, একজন পুলিশ অফিসার বিজু আর অন্যজন সুরা। আগামীকাল রামচন্দ্র যেন কোর্টে গিয়ে সাক্ষী দিতে না পারে এই জন্য তারা প্ল্যান করছে প্রথমে তারা এটিএমের মধ্যে রামচন্দ্রকে খুন করবে, এরপর একটি ট্র্যাক দিয়ে এটিএমকে ঘুরিয়ে দিবে। মূলত সেটা একটা অ্যাক্সিডেন্টের নাটক সাজাবে যাতে খুনের কোনো প্রমাণই না পাওয়া যায়। খুন করার কাজটি করবে সুরা। জাভিয়ারের কথা ট্রাক ড্রাইভারকে কখন আসতে বলবো। সুরা বলে আমার লোক কল করবে। সবার সাথে পরিকল্পনা শেষ করে জাভিয়ার ওই ড্রাইভারকে কল করে। আর এখানে তাদের কথা আমরা জানতে পারি সকালবেলা রামচন্দ্রকে মারার জন্য জাভিয়ার এই ড্রাইভারকে পাঠিয়েছিল। তবে হঠাৎ করে তার ট্রাকের সামনে ওই অ্যাম্বাসিডার কারটি এসে পড়ায় সে আর রামচন্দ্রকে মারতে পারেনি। তাই জাভিয়ার তাকে সাবধান করে বলে দেয় আজ রাতের কাজটা যেন কোনোভাবে মিস না হয়। সাথে এটা বলে দেয় আমাকে কোনো কল করার প্রয়োজন নেই, রাতের বেলা একটি আননোন নম্বর থেকে তোমাকে একজন কল করবে। যখনই তোমার কাছে কলটি আসবে তুমি সোজা ট্রাকটি এটিএমের মধ্যে ঢুকিয়ে দিবে। পোস্টমর্টমের জন্য কোনো প্রমাণ যেন না থাকে। তোমার ট্রাক ঢোকার আগে সেখানে সে মৃত অবস্থায় থাকবে, তাই কাজ শেষ করা মাত্রই তুমি পালিয়ে যাবে। বলেই জাভিয়ার কল কেটে দেয়। যদিও ড্রাইভাররা তাদের অর্ধেক পেমেন্ট পেয়ে গেছে, তারপর জাভিয়ারের কথায় সে বিশ্বাস করতে পারছে না, কারণ জাভিয়ার স্পষ্ট করে তাকে বলে দিয়েছে সিকিউরিটি গার্ডকে অন্য কেউ খুন করে এটিএমের মধ্যে রেখে যাবে। এরপর প্রমাণ মেটাতে তারা ট্রাকটি এটিএমে ঢুকিয়ে দিবে, মানে ফেক একটা অ্যাক্সিডেন্টের নাটক সাজাবে। তবে ড্রাইভার ভয় পাচ্ছে খুন যেহেতু আগেই হবে, ওই ব্যক্তি তো খুন করে তার পেমেন্ট নিয়ে চলে যাবে। কোনোরকম কোনো ঝামেলা হলে তাদেরকে জেলে যেতে হবে। তবে ড্রাইভার সহযোগী জানতে চাচ্ছিল ওই বেচারা বুড়াকে কেন মারতে যাবে। ড্রাইভারের কথা জাভিয়ার অনেক খারাপ একজন লোক, ওই বৃদ্ধ হয়তোবা তার কোনো কুকর্ম দেখে ফেলেছে, আর সেটা হয়তো জাভিয়ারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই জন্য জাভিয়ার তাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছে। তবে আমাদের শুধু আমাদের কাজ করতে হবে, এত কিছু জেনে আমাদের লাভ নেই। ড্রাইভার সহযোগী জানতে চাচ্ছিল তাহলে খুনের কাজটা কাকে দিতে পারে। ড্রাইভার বলে জাভিয়ার এই ধরনের কাজগুলো প্যারোলে বের হওয়া আসামিদেরকে দিয়ে করায়। যেহেতু আমাদেরকে না দিয়ে অন্য ব্যক্তিকে দিয়েছে, তাহলে সে কোনো বড় ধরনের ক্রিমিনাল হবে আর এই কাজে পারদর্শী। অন্যদিকে রামচন্দ্র ডিউটি করছিল। ঠিক তখনই রামচন্দ্রর এটিএমের সামনে সাদা রঙের একটি মাইক্রোবাস এসে থামে। রামচন্দ্র এগিয়ে এসে ড্রাইভার সিটে থাকা লোকটির কাছে জানতে চায় কি ভাই স্টার্ট নিচ্ছে না। এই লোকটির নাম ঈশো। সে রামচন্দ্রকে বলে মনে হয় ক্লাসে সমস্যা হয়ে গেছে, আশেপাশে কি কোনো গ্যারেজ আছে। রামচন্দ্র বলে পাশে তো ফ্রান্সিসের গ্যারেজ আছে, কিন্তু এতক্ষণে তো ঘুমিয়ে পড়েছে। আশেপাশে অনেকগুলো কুকুর ডাকছিল। ঈশো নিচে নেমে গাড়ির ইঞ্জিন চেক করছিল আর বলছিল এখানে কি সবসময় কুকুর কাঁদে? অনেকগুলো কুকুর কাঁদছে, তার মানে হয়তো এখানে কারো মৃত্যু হবে। ঠিক তখনই রামচন্দ্র ফোন বেজে ওঠে। রামচন্দ্র রিসিভ করতেই অপর প্রান্ত থেকে আশ্বতী বলে ওঠে আপনার যা নাইট ডিউটি, আপনি আগে কেন আমাকে বলেননি? আপনার বাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় আপনার মেয়ে আমাকে বলল। মূলত কাল যেহেতু রামচন্দ্র কোর্টে গিয়ে সাক্ষী দিতে হবে, তাই রামচন্দ্রকে আজকের রাতটা অন্তত সেফ থাকতে হবে। কিন্তু রামচন্দ্র বাড়িতে না থেকে নাইট ডিউটি করছে, সেখানে থাকাটা রামচন্দ্রের জন্য মোটেও নিরাপদ নয়। রামচন্দ্র তখন আশ্বতীকে বোঝায় যে জামাল প্রতি রাতে ডিউটি করে, ওর হয়তোবা করোনা হয়ে গেছে, এই জন্য বাধ্য হয়ে আমাকে ডিউটি করতে হচ্ছে। আশ্বতী বলছিল কাল আপনাকে কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে সাক্ষী দিতে হবে। জোসেফ স্যার আমাকে বেশ কয়েকবার কলও করেছে, আমরা আপনাকে নিয়ে এত চিন্তিত আর আপনি ডিউটি করছেন। রামচন্দ্রর কথা এটা তো শুধুমাত্র আমি, আপনি আর অ্যাডভোকেটই জানে। আশ্বতী বলে জোসেফ স্যারও জেনে গেছে, এই জন্য আপনাকে এখন নিরাপদে থাকতে হবে। আশ্বতী বলছিল আজ রাতের জন্য অন্য কাউকে ডিউটি দিয়ে আপনি বাড়িতে চলে আসুন, কিন্তু রামচন্দ্র ডিউটি না করে কোনো উপায় নেই। তখন আশ্বতী রামচন্দ্রকে ভিডিও কল করে তার ছোট মেয়ের সাথে কথা বলিয়ে দেয়। রামচন্দ্র ছোট মেয়ে কথা বলতে পারে না, তবে ইশারা ইঙ্গিতে রামচন্দ্রকে বোঝায় যে তুমি কখন আসবে। এদিকে আবার ঈশোকে দেখা যায় পানির ক্যান নিয়ে পানি আনতে যাচ্ছে। কথা শেষ হলে আশ্বতীর কথা আমরা এটাও জানতে পারি রামচন্দ্র বিষয়টা গুরুত্ব সহকারে নিচ্ছে না দেখে রামচন্দ্রকে ভয় দেখাতে আশ্বতী এত কথা শুনিয়েছে। এদিকে ঈশো পানি এনে তার কারের ইঞ্জিনে ঢালছিল আর রামচন্দ্রের কাছে জানতে চাচ্ছিল এদিকে কোনো বাস চলে না। রামচন্দ্র বলে আগে অনেক চলতো, এখন কম চলে, তবে রাতের বেলা একটি পুলিশ জিপ আসবে। ঈশো জানতে চায় কখন আসে। রামচন্দ্র বলে বিটবুক সাইন করতে রাত 2টার দিকে আসে। আমিও পুলিশদেরকে জানি, তাদের সাথে কথা বলে আমি আপনাকে তাদের জিপে শহর পর্যন্ত পাঠিয়ে দিব, সেখানে আপনি গ্যারেজ পেয়ে যাবেন।
ঈশ্বর গাড়িও যদি স্টার্ট নিচ্ছে না, তাই ঈশ্বর পুলিশ জিপ আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায়ও নেই। এজন্য ঈশ্বর রামচন্দ্রের সাথে গল্পে মেতে ওঠে। একসময় তাদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়। ঈশ্বর রামচন্দ্র থেকে বিড়ি নিয়ে বিড়িও ফুঁকছে। রামচন্দ্র নাইট ডিউটি করে না, যেহেতু বাধ্য হয়ে তাকে করতেই হচ্ছে, তাই ঈশ্বরকে পেয়ে তার সময়টা বেশ ভালোই কেটে যাচ্ছে। অন্যদিকে পাশে একটি রোডে পুলিশের চেকপোস্টে এক ব্যক্তি ট্রাঙ্ক অবস্থায় ফোনে কথা বলতে বলতে কার ড্রাইভ করছিল। তখন পুলিশ তাকে থামিয়ে 2000 টাকা জরিমানা করে। কিন্তু ওই ব্যক্তির কাছে টাকা নেই, তার কাছে এটিএম কার্ড আছে। এই জন্য পুলিশ জরিমানার টাকা নিতে ওই ব্যক্তিকে সেই এটিএমে নিয়ে যায়। এদিকে আশুয়াতি রামচন্দ্রকে কল করে সাবধানে থাকতে বলছিল। রামচন্দ্র বলছিল, চিন্তা করো না, এখানে একজন ব্যক্তির গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, তার সাথে ভালোই সময় কাটছে। আশুয়াতির কথা অপরিচিত লোককে এত বিশ্বাস করবেন না, সাবধানে থাকবেন। এরপর পুলিশ যে ব্যক্তিকে নিয়ে এসেছে, ওই ব্যক্তি এটিএম থেকে টাকা তুলে পুলিশকে জরিমানার টাকা দেয়। কিন্তু রামচন্দ্র ফটো তুলতে গেলে ওই ব্যক্তি ফটো তুলতে দিচ্ছিল না। তখন রামচন্দ্র পুলিশকে বলে যে এই এটিএমের সিসিটিভি নষ্ট থাকায় কর্তৃপক্ষ আমাদের ফোনে ছবি তুলতে বলেছে। তাই পুলিশের সাহায্য নিয়ে রামচন্দ্র ওই লোকের ফটো তুলে রাখে। এরপর পুলিশ চলে যায়। আর পুলিশ চলে যাওয়া মাত্র ঈশো ওয়াশরুম থেকে বের হয়ে আসে। ঈশো জানা তার পেটে একটু সমস্যা করছিল, এই জন্য সে ওয়াশরুমে ছিল। রামচন্দ্র পুলিশ জিপের কথা বলায় ঈশো বলছিল, আপনারা বললেন আমাকে ওই জিপে করে শহরে পাঠাবেন। রামচন্দ্র বলে, অন্য এলাকার পুলিশ ছিল, আমি যে পুলিশ জিপের কথা বলেছি সেটা আরও পরে আসবে। অন্যদিকে রামচন্দ্র নাইট ডিউটি করছে দেখে জোসেফ নামে এক ব্যক্তি আশুয়াতিকে কল করে এবং আশুয়াতিকে বোঝায় আমরা কোনো সাধারণ ব্যক্তির বিরুদ্ধে লড়ছি না। আর সে এখনও পর্যন্ত জানে না এই সব কিছুর পিছনে আমি আর তুমি আছি। তার মানে জোসেফ আর আশুয়াতি রামচন্দ্রকে সাক্ষী দিতে সাহায্য করছে। আর জাভিয়ের যদি এই বিষয়টি জানতে পারে তাহলে তাদেরও সমস্যা হবে। আর জাভিয়ের পারে না এমন কোনো কাজ নেই, তাই তারা রামচন্দ্রকে নিয়ে এতটা চিন্তিত। একদিকে রামচন্দ্র ডিউটি করছে, অন্যদিকে রামচন্দ্রের বাড়িতে তার 2 মেয়ে একা রয়েছে। জোসেফ সেটা নিয়েও চিন্তিত। আশুয়াতি বিষয়টি বুঝতে পেরে দ্রুত স্কুটি নিয়ে রামচন্দ্রর বাড়িতে যায়। তবে বাড়ির সামনে গিয়ে দেখে সেতু ওই বাড়ির সামনে অপেক্ষা করছে। আশুয়াতি সেতুকে দেখে একটু সন্দেহ করে, তবে সেতুকে জিজ্ঞাসাবাদ করলে সেতু বলে পাশেই কোনো এক বাড়িতে এসেছে, কিন্তু যার কথা বলছে এমন কোনো ব্যক্তি আশেপাশে থাকে না। সেতুও বুঝতে পারছিল আশুয়াতি তাকে সন্দেহ করছে, তাই সেতু দ্রুত সেখান থেকে চলে যায়। রামচন্দ্র 2 মেয়ে যেহেতু একা রয়েছে, আবার সেতুরা ঘোরাফেরা করছে, তাই আশুয়াতি এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে রামচন্দ্র আশুয়াতিকে ঈশ্বর কথা বলেছিল, তাই আশুয়াতি রামচন্দ্রকে কল করে ঈশ্বর একটু ফটো পাঠাতে বলে। রামচন্দ্র বলছিল, কেন, উনি অনেক ভালো লোক, আশুয়াতির কাছে জোসেফ স্যার চেয়েছে, আর আপনি যে ছবি তুলছেন ওই ব্যক্তি যেন বুঝতে না পারে। তাই রামচন্দ্র আশুয়াতির কথা মতো ঈশ্বর গোপনে ঈশ্বর একটি ফটো তুলে আশুয়াতিকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। অন্যদিকে ঈশ্বর কাছে সেলিম নামে এক লোকের কল আসে। ঈশ্বর সেলিমকে বলছিল, এখানে পুলিশ প্যাট্রোলের বিষয়ে আমাকে আগে কেন বলনি। সেলিম বলে, আমি তো আগে খোঁজ নিয়ে জেনেছিলাম মাঝরাতে একবার আসে। অবশ্য ঈশ্বর সেলিমকে কল করতে নিষেধ করে দেয়। আবার অন্যদিকে রামচন্দ্র আশুয়াতিকে ফটো পাঠানো মাত্রই আশুয়াতি ওই ফটোটি জোসেফকে ফরওয়ার্ড করে দেয়। এদিকে ঈশ্বর রামচন্দ্র ক্যাজুয়ালি কথা বলছে, তারা গল্পে গল্পে সময় পার করছে। ঠিক তখনই একটি ছেলে এবং একটি মেয়ে বাইক নিয়ে এটিএমে টাকা তুলতে আসে। দেখা মাত্রই রামচন্দ্র দ্রুত এটিএমে ছুটে যায়। আর মেয়েটি টাকা তুলে বের হওয়া মাত্রই রামচন্দ্র যখনই মেয়েটির ফটো তুলে তখনই মেয়েটি উত্তেজিত হয়ে যায়। মেয়েটির কথা, আপনি কেন আমার ছবি তুলেছেন? ছেলেটিও এগিয়ে এসে রামচন্দ্রকে বলছিল, দ্রুত ফটো ডিলিট করুন, আর আপনাকে এই সাহস কে দিয়েছে? রামচন্দ্র যতই তাদের বোঝানোর চেষ্টা করুক, তাদের কথা, আপনি ফটো কেন তুলবেন, আপনি ফটো ডিলিট করুন। আর এই বিষয় নিয়ে রামচন্দ্রর সাথে ওই ছেলেটার সাথে বেঁধে যায়। তখন ঈশো এসে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু ওই ছেলেটা ঈশোকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রামচন্দ্রর কাছ থেকে জোর করে ফোন কেড়ে নিতে চাইছিল। একসময় তো রামচন্দ্রকে মারতে গেলে ঈশো ওই ছেলেটার গলা চেপে ধরে। এতে করে ওই ছেলেটা এবং মেয়েটা ঈশোর ভয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। তবে ঈশোর এমন আচরণ দেখে রামচন্দ্র বেশ ভয় পেয়ে গেছে। রামচন্দ্রর কথা, যদি ওই ছেলেটার কিছু হয়ে যেত? ঈশো বলে, কি হবে, কিছু হয়নি তো। তখন ঈশো লক্ষ্য করে ছেলেটার ঘড়ির আঘাতে রামচন্দ্র হাত কেটে রক্ত বের হচ্ছে। এই জন্য ঈশো রামচন্দ্রকে পুকুর পাড়ে নিয়ে রামচন্দ্র হাত পানি দিয়ে ধুয়ে দিচ্ছিল। তবে ধোয়ার সময় ঈশো রামচন্দ্রের হাতের রেখা দেখে বলে, আপনাকে তো কাল কোর্টে যেতে হবে। রামচন্দ্রর কথা আপনি কি করে জানলেন, আর আমি কেন কোর্টে যাব? ঈশো বলে, এই যে মেয়েটা এসেছিল একে আপনি শেষ দেখেছেন। এখন যদি এই মেয়েটা কোথাও গিয়ে সুসাইড করে তাহলে লাস্ট আইউটনেস হিসেবে আপনাকে কোর্টে গিয়ে সাক্ষী দিতে হবে। রামচন্দ্রর কথা এমনটা বলবেন না,
ওই মেয়েটা আমার বড় মেয়ের বয়সী। আমি চাই না এই মেয়েটার কিছু হোক। ঈশ্বর কথা হাতের রেখা বলছে, আমি তো বানিয়ে কিছু বলিনি। যদিও রামচন্দ্র এসব বিশ্বাস করে না, তারপর রামচন্দ্র ঈশ্বরকে বলছিল, এত কিছু যেহেতু বললেন, এরপর কি হবে সেটাও বলে দিন না। ঈশ্বর বললে আপনার মন খারাপ হয়ে যাবে, কারণ আপনার খুনও হতে পারে। আপনার হাতের রেখা বলছে কিছু একটা ঘটতে যাচ্ছে। আমাকে সত্যি করে বলুন তো, কী সমস্যা? রামচন্দ্র বলে, কিছুই না। ঈশ্বর কথা বলতে চাইলে বলতে পারেন। ভয় পাচ্ছেন? মনের কথা শেয়ার করলে মনটা হালকা হয়, আর আপনার কথা আমার সাথে শেয়ার করলে তাতে তো আমার কোনো লাভ নেই, তাই না? রামচন্দ্র তখন চিন্তাভাবনা করে ঈশ্বরকে বলে, আমি যদি আপনাকে কিছু বলি, আপনি কাউকে বলবেন না তো? ঈশ্বর কথা দেখুন, আপনার আর আমার মাঝে সম্পর্ক শুধু একটি রাতের। সকাল হতেই দুজনের রাস্তা দুদিকে। আমি কেন আপনার কথা অন্যকে বলতে যাব? আপনি নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। রামচন্দ্র তখন জানায়, রামচন্দ্র একসময় জেভিয়ারের ফ্যাক্টরিতে চাকরি করত। ফ্যাক্টরির কিছু পার্সেল দেওয়ার জন্য রামচন্দ্র জেভিয়ারের বাড়িতে গিয়েছিল। তবে গিয়ে দেখে দরজা জানালা সব বন্ধ, কিন্তু ভিতর থেকে বাচ্চা মেয়ের চিৎকার আওয়াজ ভেসে আসছিল। মেয়েটা চিৎকার করে সাহায্য চাইছিল, কিন্তু আশেপাশে কেউই নেই। রামচন্দ্র তখন জানালা ফাঁকা করে উকি দিয়ে ওই মেয়েটিকে দেখতে পায়। অপ্রাপ্তবয়স্ক মেয়ে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। রামচন্দ্র অন্য একটি জানালার ফাঁকা দিয়ে তাকাতে দেখে জেভিয়ার ভিতরে বসা। আর ওই মেয়েটিও রামচন্দ্রকে দেখা মাত্রই বলে ওঠে, দয়া করে আমাকে বাঁচান। এতে করে জেভিয়ারও রামচন্দ্রকে দেখে ফেলেছিল, আর ওই মুহূর্তে রামচন্দ্র সেখান থেকে পালিয়ে এসেছিল। রামচন্দ্র তথ্য মতে পরবর্তী দিনে জেভিয়ার রামচন্দ্রকে তার অফিসে ডেকে রামচন্দ্রকে বেশ কিছু টাকা দিয়ে বলেছিল রামচন্দ্র যেন এই বিষয়টা কাউকে কিছু না জানায়। আর ওই সময় রামচন্দ্র টাকা নিয়ে চুপ করে গিয়েছিল। রামচন্দ্র কথা, আমি লোভে পড়ে টাকা নিইনি। আমি শুধু নিজের জীবন বাঁচাতে টাকা নিয়েছিলাম, কারণ আমি ওই টাকা না নিলে সে আমাকে মেরে ফেলত। রামচন্দ্র কথা, ওই দিন শুধু ওখানে একটি মেয়ে ছিল না, ওই মেয়েটির ছোট বোনও ছিল। জেভিয়ার ওই দুইটি মেয়ের সাথে অন্যায় করেছিল, আর ওই মেয়েটি সেটা সহ্য করতে না পেরে পরবর্তী দিনই ধন করে। রামচন্দ্র সেবাস্টিয়ান এবং আশ্বতীকেও বলেছিল, আমি কখনো কল্পনা করতে পারিনি এই জন্য ওই মেয়েটা এত বড় সিদ্ধান্ত নেবে। রামচন্দ্র কথা, আমি ওদের থেকে টাকা নিয়েছিলাম। আমার মনে হচ্ছিল ওই মেয়েদের জীবনের বিনিময়ে আমি টাকা নিয়েছি। ওই বাচ্চাদের মৃত্যুর পর আমি পুলিশের কাছে গিয়ে সব কিছু বলে দিয়েছিলাম, কিন্তু পুলিশ ওদেরকে ছেড়ে দিয়েছিল। তবে সেবাস্টিয়ান বলে, কোর্ট তো কোনো প্রমাণ ছাড়া কাউকে ছেড়ে দেয় না। পুলিশের তথ্য বলছে ওই মেয়ে আর তার পরিবার অনেক দিন যাবৎ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। রামচন্দ্র কথা, না স্যার, পুলিশ টাকা নেওয়ার পর এসব মিথ্যা নাটক সাজিয়েছে। আমি ওই বাচ্চাদের অনেক ভালো করে জানতাম। পুলিশ আর মিডিয়া মিথ্যা বলেছে। আর এটা শুধুমাত্র জেভিয়ার একা করেনি, জেভিয়ারের সাথে আরও দুজন ব্যক্তি ছিল। আমি নিজ চোখে সব দেখেছি। সিন চলে আসে প্রেজেন্টে। রামচন্দ্র ঈশ্বরকে সব কিছু খুলে বলার পর ঈশ্বর রামচন্দ্রকে বলে, যেমনটা ওই লয়ার বলেছে, কোর্ট তো কোনো প্রমাণ ছাড়া ওদের ছেড়ে দিবে না, তাই না? আমি একটা কথা বলি, কিছু মনে করবেন না। আমার মনে হয় আপনার কোনো রোগ আছে। যেমন আমরা অনেক সময় মনে করি যে আমরা কিছু দেখেছি, কিন্তু আসলে বাস্তবে দেখিনি। আপনার সাথে এমনটা হতে পারে। কিন্তু রামচন্দ্রর কথা, আমার কোনো রোগ হয়নি। আমি ওই সব নিজ চোখে দেখেছি। ওই শয়তানগুলো ছোট বাচ্চাদের সাথে এই অপকর্ম করে বেড়াত। ঈশ্বর কথা, এরকম একটা সিমটমস আছে, সেটা হচ্ছে আপনার মনে হবে আপনি যেটা বলছেন সেটাই সঠিক। আমার এক বন্ধুর এমন রোগ ছিল। ঈশ্বর বলে, শ্যাম নামে আমার এক বন্ধু আছে। সে দুবাইতে কাজ করত। বাড়িতে ওর ছোট্ট মেয়ে আর স্ত্রী ছিল। মেয়েটা খুব ভালো গান গাইত। আমাদেরকে সবসময় ওই গানের ভিডিও দেখিয়ে দেখিয়ে বিরক্ত করত। ওই মেয়েটা যে স্কুলে পড়াশোনা করত, ওই স্কুলের এক টিচারের সাথে ওই মেয়েটার অবৈধ সম্পর্ক ছিল। একদিন স্কুল কর্তৃপক্ষ সেটা ধরে ফেলে, আর পরবর্তীতে জানা যায় ওই মেয়ের মায়ের সাথে ওই টিচারের সম্পর্ক ছিল। এরপর শ্যামলাল যখন দেশে ফিরে আসে, এসে দেখে মা মেয়ে দুজনই আত্মহত্যা করেছে। এরপর বেশ কিছুদিন পাগলা গারদে ছিল। এরপর আপনার মতো মনমুর্জি এক একটা গল্প শোনাতো। রামচন্দ্র কথা, আমি কোনো মন গড়ন কাহিনী বলিনি। আগামীকালে আমি স্টেটমেন্ট দিতে যাচ্ছি। ঈশ্বর তখন রামচন্দ্রকে বলে, আপনি এক কাজ করুন, আপনি জেভিয়ারকে কল করে 10 লাখ টাকা চান। আপনার কোনো স্টেটমেন্ট দিতে হবে না। এরপর সেই টাকা ফিক্সড ডিপোজিট করে মেয়েদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটান। এটাই আপনার জন্য ঠিক হবে। আমি যেটা বললাম তাই করুন। অন্যদিকে আমরা দেখতে পাই এটিএম বুথে যে ছেলে আর মেয়েটার সাথে রামচন্দ্রের ঝামেলা হয়েছিল, ওই ছেলেটা মূলত ওই মেয়েটাকে নিয়ে আজ রাতে পালিয়ে এসেছে। তাই মেয়ের পরিবার ছেলে এবং মেয়েকে খুঁজতে বের হয়েছে। তারা পুলিশের সাহায্য নিয়ে টাওয়ার লোকেশন টেস্ট করে জানতে পারে ওই এটিএমের আশেপাশেই ওই ছেলেটার ফোন লাস্ট অন হয়েছিল। তাই তারা সাথে সাথে ওই এটিএমে চলে যায়। আর রামচন্দ্রকে ফটো দেখানো মাত্রই রামচন্দ্র দুজনকে চিনতে পারে। রামচন্দ্র বলে, কিছুক্ষণ আগে এরা টাকা তুলে এখান থেকে গিয়েছে। রামচন্দ্র তাদের বাইকের নম্বরটিও বলে।
তবে রামচন্দ্র বাইকের নম্বর বলায় ঈশো বেশ অবাক হচ্ছে। রামচন্দ্র তখন জানায় প্রতিদিন এক জায়গায় বসে বসে ডিউটি করতে করতে রামচন্দ্রের এটা অভ্যাস হয়ে গেছে। যখনই কোনো গাড়ি দেখে ওই গাড়িগুলোর নম্বর তার মনে থাকে, যেমন ঈশোর গাড়ির নম্বরটি তার মুখস্থ হয়ে গেছে। ওই লোকগুলো চলে যেতেই ঈশো কিছু খাবার বের করে নিয়ে আসে, সাথে ঈশো বোতলও এনেছে। তাই রামচন্দ্রের কাছে গ্লাস চাচ্ছিল। রামচন্দ্র জানে গ্লাস নেই, ভিতরে পানির বোতল আছে। তবে রামচন্দ্র যখন পানির বোতল আনতে চায়, ঈশো তখন আশেপাশে লক্ষ্য করছিল। ঈশো লক্ষ্য করে দুই দিকে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা রয়েছে। তবে কথায় কথায় ঈশো রামচন্দ্রর কাছে জানতে চায়, কখনো কি এটিএম চুরির কথা চিন্তা করেছেন? রামচন্দ্র কথা এমনটা বলবেন না, আমি স্বপ্নেও তো এমনটা ভাবিনি। ঈশোর কথা কেন ভাবেননি? সিসিটিভির ভয়ে। রামচন্দ্র তখন বলে, সিসিটিভি ওটা তো উদ্বোধনের দিনের পর থেকেই নষ্ট। ঈশো তখন বলে, অপরিচিত লোকদের এত গোপন কথা বলতে হয় না, চুরি করে নিয়ে যাবে কিন্তু। এটা শুনে রামচন্দ্র বলে, মাঝে মধ্যে কাজ করে। ঈশো বিষয়টা বুঝতে পেরে বলে, আপনার কি মনে হয় আমি এটিএম চুরি করব? রামচন্দ্রর কথা আমি এমনটা ভাবিনি। তখনই ঈশো তার পকেট থেকে একটি ছুরি বের করে বলে, সবসময় আপনি যেমনটা ভাববেন তেমনই হবে তা নয়। ছুরি দেখে রামচন্দ্র ভয় পেয়ে যায়। তবে ঈশো ওই ছুরি দিয়ে রামচন্দ্রের হাতে থাকা বোতলটি দুই টুকরো করে ফেলে, যাতে তারা ওই বোতল দিয়ে ড্রিঙ্ক করতে পারে। রামচন্দ্র ছুরির বিষয়ে জানতে চাইলে ঈশো অন্য বিষয় দিয়ে এড়িয়ে যায়। তবে ঈশোর আচরণে রামচন্দ্র একটু একটু করে ভয় পাচ্ছে। এরপর ঈশোরা খাবার খেতে বসে। রামচন্দ্র পাশে বসে আছে। ঈশো রামচন্দ্রের জন্য একটি ড্রিঙ্ক বানিয়ে রামচন্দ্রকে খেতে দেয়, কিন্তু রামচন্দ্র বলছিল আমি ডিউটির সময় খাই না। ঈশো তখন তার পকেট থেকে একটি রিভলভার বের করে, আর এটা দেখা মাত্রই রামচন্দ্র তো পুরো কপাল ঘেমে উঠেছে। যে ঈশোকে সে একদম সাধারণ ভেবেছিল, আস্তে আস্তে তার আসল চেহারা বের হয়ে যাচ্ছে। ঈশো রামচন্দ্রকে গান পয়েন্ট করে। তবে এরপরই ঈশো রামচন্দ্রকে বোঝায় যে এইগুলো সে রামচন্দ্রের সাথে মজা করছে। তবে গানটি যে আসল, ঈশো ফায়ার করেও সেটা প্রমাণ দেয়। এরপর রামচন্দ্রকে ড্রিঙ্ক করতে বললে গানের ভয় রামচন্দ্র বাধ্য হয়ে ড্রিঙ্ক করে। ঠিক তখনই এদিক দিয়ে একটি ট্রাক আসতে দেখে রামচন্দ্র দৌড়ে গিয়ে ট্রাকটিকে থামায়। ট্রাকের ড্রাইভারকে ঈশোর কথা বলে যে এখানে একজন লোকের গাড়ি নষ্ট হয়ে গেছে, আপনি তাকে শহরে নামিয়ে দিন, সে সেখান থেকে মেকানিক খুঁজে নিবে। ড্রাইভার ঈশোকে নিতে রাজি হলে রামচন্দ্র ঈশোকে বিষয়টি বলে যে আমি একটি ট্রাক পেয়েছি, পুলিশ চিফ কখন আসবে তার কোনো ঠিক নেই, আপনি ট্রাকে চলে যান। ঈশো তাই আর দেরি না করে রামচন্দ্রর কথা মতোই ট্রাকে উঠে চলে যায়। এতে করে রামচন্দ্রর মাথার চিন্তাটাও কমল। ঈশোর ঝামেলাটা আপাতত কেটে গেল। এই জন্য রামচন্দ্র এটিএম বুথে গিয়ে ঘুমানোর জন্য মেঝেতে বিছানা করছিল। ঠিক তখনই আশুতি কল করে রামচন্দ্রকে বলে, আমি আপনার বাড়িতে আছি, আপনি কোনো চিন্তা করবেন না, যে কোনো সমস্যা হলে আমাকে কল করবেন। এরপর পুলিশের পেট্রোল টিম এসে বিট রেজিস্টার সিগনেচার করে যায়। তবে যাওয়ার সময় এটিএমের সামনে ঈশোর ওই কার্ডটি দেখে রামচন্দ্রর কাছে জানতে চায় এই গাড়িটি কার। রামচন্দ্র তখন ঈশোর কথা বলে যে গাড়িটি নষ্ট হয়ে গেছে, সে মেকানিক ডাকতে শহরে গিয়েছে। পুলিশ তখন রামচন্দ্রকে বলে যায় ওই লোক যখন ফিরে আসবে তার নাম এবং ফোন নম্বর লিখে রাখবেন। তো পুলিশ চলে যাওয়া মাত্রই রামচন্দ্র ঘুমিয়ে পড়ে। তবে এর ঠিক কিছুক্ষণ পর ঈশোর কথায় তার ঘুম ভেঙে যায়। আর ঈশোকে দেখা মাত্রই রামচন্দ্র তড়িঘড়ি করে উঠে বসে। ঈশো বলে, আপনি আমাকে কোন ট্রাকে পাঠিয়েছিলেন? ওই ট্রাকে করে তোরা গাঁজা পাচার করছিল, আমি যদি ধরা পড়ে যেতাম। ঈশো জানতে চায় আপনি ড্রাইভ করতে পারেন? রামচন্দ্র হ্যাঁ বললে ঈশো বলে, ঠিক আছে, আমি গাড়ি ধাক্কা দিচ্ছি, আপনি স্টার্ট দেওয়ার চেষ্টা করুন। রামচন্দ্র বলছিল আমার ডায়াবেটিস, সময় মতো না ঘুমালে আমি অসুস্থ হয়ে যাব। ঈশোর কথা চিন্তা করবেন না, আমি আপনাকে শান্তির ঘুম পাড়িয়ে দেব। এরপর ঈশো ধাক্কা দিচ্ছিল আর রামচন্দ্রকে স্টার্ট দেওয়ার চেষ্টা করতে বলছিল। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় ঈশো গাড়ির সামনে এসে বসে। ঈশো জানতে চাচ্ছিল পুলিশ জিপ কখন আসবে। রামচন্দ্র বলে হয়তো আর আসবে না। ঈশো তখন রামচন্দ্রকে বলে, আমি ভাবছি 10 লাখ না, আপনি জেভিয়ারের কাছে 25 লাখ চান, 10% কমিশন আমাকে দিয়ে দিন, একবার ট্রাই করে দেখুন না, পেয়ে যাবেন। ঠিক তখনই এদিক দিয়ে পুলিশের পেট্রোল টিমটি যাচ্ছিল। পুলিশের জিপটি দেখা মাত্রই রামচন্দ্র কার থেকে নেমে পুলিশের জিপের পিছু পিছু দৌড়াতে শুরু করে, কিন্তু বৃষ্টির শব্দের কারণে তারা তার ডাক শুনতে পাচ্ছিল না। এই জন্য জিপটি চলে যায়। বাধ্য হয়ে রামচন্দ্রকে ভিজতে ভিজতে আবার ফিরে আসতে হয়। এদিকে আবার আশ্বতী বারবার রামচন্দ্রকে কল করছে। রামচন্দ্র ফোনটিও কারের মধ্যে রেখে গেছে। ঈশো বারবার ফোন কেটে দিচ্ছিল। তখন আশ্বতী রামচন্দ্রকে একটু ভয়েস মেসেজ পাঠায়। ঈশো প্লে করে দেখে আশ্বতী বলছে, যে ব্যক্তি আপনার সাথে আছে সে অনেক বড় একজন খুনি, জোসেফ স্যার মাত্রই আমাকে জানিয়েছে, আপনি তার থেকে দূরে থাকার চেষ্টা করুন। ঈশো এটি দেখা মাত্রই ওই ভয়েস মেসেজ ডিলিট করে দেয়। অন্যদিকে আশ্বতীরাও লক্ষ্য করে সেতুর বাইক তখনও তাদের বাড়ির সামনেই, তার মানে সেতুর আশেপাশে কোথাও আছে।
এদিকে রামচন্দ্র ফিরে আসা মাত্রই ঈশ্বর রামচন্দ্রকে তার ফোনটি দেয়, যা আপনি কারের মধ্যে ফেলে এসেছিলেন। তবে ঈশ্বর রামচন্দ্রের কাছে বিড়ি চাইছিল। রামচন্দ্র আবার এটিএমের মধ্যে বিড়ি ফেলে এসেছে, তাই বিড়ি আনতে এটিএমের মধ্যে যায়। তখনই আশ্বতী ভিডিও কল করে রামচন্দ্রকে বলে, আপনি আমার ফোন কেন ধরছেন না? আর আপনাকে যে আমি ভয়েস মেসেজ পাঠালাম আপনি দেখেও কেন রিপ্লাই করলেন না? রামচন্দ্র কথা আমি তো দেখিনি। আশ্বতী বলে, আমি ব্লুটুথ দেখেছি, আপনি প্লে করেছিলেন। আপনি যার ছবি পাঠিয়েছেন জোসেফ স্যার আমাকে বলেছে ও একজন খুনি, আপনি এটিএমের বাইরে যাবেন না। তবে কথার মধ্যেই রামচন্দ্রের ফোনের ব্যাটারি ডেড হয়ে যাওয়ায় ফোনটি বন্ধ হয়ে যায়। তবে এতক্ষণে ঈশো এটিএমের মধ্যে এসে পড়েছে। রামচন্দ্র বুঝতে পারে ঈশো সবই শুনেছে। এরপর রামচন্দ্র আর ঈশোর মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। কিছুক্ষণ পর ঈশো কারে গিয়ে কিছু মেডিসিন নেয়। এরপরে সেই ড্রাইভারকে কল করে যাদের এটিএমে অ্যাক্সিডেন্ট ঘটানোর কথা। তারাও মূলত কলের অপেক্ষায় বসেছিল। কল পাওয়া মাত্র তারা এটিএমের কাছে আসে। তবে এসেই দেখে ওই ছেলে এবং মেয়েদেরকে যারা খুঁজতে বের হয়েছিল তারা আবার এসেছে। তাদের কথা আমরা জানতে পারি ওই ছেলে এবং মেয়ের পরিবারের মধ্যে সমঝোতা হয়েছে। রামচন্দ্র থেকে যেহেতু ওই ছেলে মেয়ের খোঁজ পেয়েছিল তাই তারা রামচন্দ্রকে ধন্যবাদ জানাতে এসেছে। ওই মেয়েটির ভাই এটিএমের মধ্যে গিয়ে রামচন্দ্রকে ডাকার চেষ্টা করে। তবে সে লক্ষ্য করে রামচন্দ্র ঘুমিয়ে আছে। সে তো আর জানে না রামচন্দ্র খুন হয়েছে। তবে সে রামচন্দ্রকে ডাকতে চাচ্ছিল না। সে তার বাবার থেকে 2000 টাকা নিয়ে একটি কাগজের মধ্যে রামচন্দ্রকে ধন্যবাদ জানিয়ে তার ফোন নম্বর লিখে ওই 2000 টাকা সহ কাগজটি রামচন্দ্র পাশেই রেখে যায়। আর এরপরই ওই ড্রাইভার ট্রাক দিয়ে এটিএমটি একদম গুড়িয়ে দেয়। সিন চলে যায় পরবর্তী দিন। ঈশোকে দেখা যায় টিভিতে ওই এটিএমের অ্যাক্সিডেন্টের নিউজ দেখছে, যেখানে বলা হচ্ছে এটিএমে চুরির কোনো চেষ্টাই করা হয়নি, কিন্তু এটিএম এইভাবে ভাঙল কীভাবে সেটাই তারা বুঝতে পারছে না। আবার সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে। পুলিশ এসে সেখান থেকে বডি উদ্ধার করে। তবে এরপরে আমরা দেখতে পাই রামচন্দ্র এখনও জীবিত। রামচন্দ্র ঈশোর সাথেই রয়েছে। রামচন্দ্র ঈশোর কাছে জানতে চাইছিল, স্যার আপনি কি পুলিশের লোক? ঈশো তখন রামচন্দ্রকে বলে, আমি গতরাতে আপনাকে আমার এক বন্ধুর গল্প শুনেছিলাম যে দুবাই থাকত। ওই বন্ধুর নাম ছিল শিবা, তার ওয়াইফের নাম অ্যানি আর মেয়ের নাম শিবানী। আর এরপরই আমরা আসল সত্যটা জানতে পারি। এখানে আমরা দেখতে পাই ঈশো যে শিবার কথা বলছে সে অন্য কেউ নয়, সে নিজেই। মানে এই ঈশোই শিবানীর বাবা শিবা। শিবা তখন দুবাইতে। হঠাৎ একদিন কাজের মধ্যে শিবার সিনিয়র এসে শিবাকে বলে, তোমার জন্য আমি টিকিট বুক করেছি, এখনই তোমার ইন্ডিয়াতে ফিরে যেতে হবে। তবে এক্স্যাক্টলি কী কারণে শিবাকে সে কিছুই জানায়নি। এরপর শিবা ইন্ডিয়াতে ফিরে আসে। এয়ারপোর্টে নামা মাত্রই সেলিম শিবাকে রিসিভ করে। তবে শিবা তখনও হাসি খুশি, কারণ শিবা তো কিছুই জানে না। সেলিম শিবার কাছে জানতে চায়, তোকে কি কেউ কিছু বলেনি? শিবা বলছিল না তো, কেন কি হয়েছে? তবে সেলিম কিছু না বলেই শিবাকে এয়ারপোর্ট থেকে সোজা মর্চুয়ারিতে নিয়ে যায়। মর্চুয়ারিতে নিয়ে যাওয়ায় শিবার তো হাত পা কাঁপতে শুরু করেছে। সেলিম শিবার হাত ধরে টানতে টানতে শিবাকে ভিতরে নিয়ে যায়। আর এরপরে শিবা জানতে পারে তার স্ত্রী অ্যানি আর তার আদরের মেয়ে শিবানী আর বেঁচে নেই। শিবাকে দুজনের মরদেহ দেখানো হয়। চোখের সামনে দুজনের লাশ দেখা মাত্রই শিবা চিৎকার করে কেঁদে ওঠে। অনেক প্রবাসীকে এমন সিচুয়েশন ফেস করতে হয়। এরপর শিবা পাগলের মতো হয়ে গিয়েছিল। এর ঠিক কয়েকদিন পর ভার্গিস নামে অ্যানির দুঃসম্পর্কের এক আত্মীয় শিবার সাথে দেখা করে এবং শিবাকে জানায় সারা নামে তার এক নাতনি আছে। সারা শিবানীর সাথে পড়াশোনা করত। ওরা দুজন খুব ভালো বান্ধবীও ছিল। তবে শিবানী মারা যাওয়ার পর থেকে ও আর স্কুলে যায়নি। এমনকি বাড়িতে নিজের ঘর বন্ধ করে সারাক্ষণ কান্না করছে। ঘুমের মধ্যে উল্টাপাল্টা কথাও বলছে। ভার্গিস বলে, আমি যখন ওকে জোর করে জানতে চাইলাম তখনও আমাকে সত্যিটা খুলে বলেছে। স্কুলে কোনো কমপ্লেনের ভিত্তিতে কাউন্সিলিং সেশন রাখা হয়। 1 মাস আগেও তেমন একটি কাউন্সিলিং সেশন রাখা হয়েছিল। ভার্গিস তখন শিবাকে সব কিছু খুলে বলে যে স্কুলে আসলে কি কি হয়েছিল, কিভাবে শিবানীকে মোলেস্ট করা হয়েছিল আর কিভাবে স্কুল কর্তৃপক্ষ তাদের নিজেদের রেপুটেশন বাঁচানোর জন্য অ্যানের উপর মিথ্যা অপবাদ দেয়া হয়েছিল। শিবা রামচন্দ্রকে বলে, ওই সময় আমার মেয়েটার মনের অবস্থা কেমন ছিল আমি কল্পনা করতে পারি না। স্কুলের ওই ঘটনার পরও অ্যানির সাথে আমার বেশ কিছুদিন কথা হয়েছে, কিন্তু অ্যানি আমাকে কিচ্ছু বলেনি। যদিও অ্যানি তখন কিছু বলেনি, অ্যানির কণ্ঠস্বর, অ্যানির আচরণ শিবা কিছু একটা সন্দেহ করেছিল, তবে এক্স্যাক্টলি বুঝতে পারছিল না কি। ওই সময় বিদেশে থাকা অবস্থায় অ্যানির নিউজটি তারাও দেখেছিল। মেয়েকে যে টিচার পড়তে আসতো ওই টিচারের সাথে সে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। তবে নিউজে প্রাইভেসির জন্য কারো নাম প্রকাশ করা হয়নি, যে জন্য ওই সময় নিউজ দেখে সবাই মজা নিচ্ছিল। ওই নিউজটি শিবাও দেখেছিল। তবে শিবা কি জানত যে নিউজটি সে দেখেছে
সেটা তারই স্ত্রীর সন্তানের নিউজ। এরপর শিবা তার স্ত্রীর সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে ওই স্কুলের পিয়ন রবীন্দ্র আর সেই টিচার বিশ্বনাথকে খুন করে। দুইজনের খুনের দায় শিবার যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে শিবা কারাগারে বসে পত্রিকার মধ্যে শুধুমাত্র এইসব মোলেস্টের নিউজগুলো দেখত। শিবা বলে, আমি শুধু অপরাধীদের খুঁজতাম না, আমি ওই সকল সাক্ষীদের খুঁজতাম যারা সত্যটা জানার পরও টাকার কাছে নিজেকে বিক্রি করে মিথ্যা সাক্ষী দিত। শিবা বলে, আমি 3 বার প্যারোলে বের হয়ে এমন 3 জনকে খুন করেছি যারা টাকা খেয়ে মিথ্যা সাক্ষী দিয়েছিল। এরপর একদিন জেলে সুরা নামে এক কয়েদি আসে আর সুরাকে শিবার সেলের মধ্যে রাখা হয়। সুরা আসার 3 মাসের মধ্যেই সুরার প্যারোল হয়েছিল। অবশ্যই প্যারোলের 1.5 মাস আগে জেবিআইয়ের 2 জন অ্যাসিস্ট্যান্ট সুরার সাথে দেখা করে সুরার সাথে 10 লক্ষ টাকার একটি ডিল করেছিল। আর ওই ডিলটি হচ্ছে সুরাকে তারা প্যারোলে বের করে দেবে। আর বাইরে এসে সুরা জেবিআইয়ের কেসের একমাত্র প্রত্যক্ষদর্শী রামচন্দ্রকে খুন করবে। তবে প্যারোলে বের হওয়ার আগে সুরা শিবার সাথে কথা বলে জানতে পারে সুরা যখন প্যারোলে বাইরে থাকবে ওই সময় শিবাও প্যারোলে বের হবে। তাই সুরা শিবাকে 8 লক্ষ টাকার বিনিময়ে রামচন্দ্রকে খুন করার কন্ট্যাক্ট দিতে চেয়েছিল, কিন্তু শিবা তখন ওই কন্ট্যাক্ট নেয়নি। সিন প্রেজেন্টে শিবা রামচন্দ্রকে বলে, আমি এবার তোমার খোঁজে এসেছিলাম, তুমি যদি আমার কথা মতো জেবিআইয়ের কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে মিথ্যা সাক্ষী দিতে তাহলে এবার আমার হাতে তোমার খুন হতো। কিন্তু রামচন্দ্র তার সততার কাছে বিক্রি হয়নি। কিন্তু রামচন্দ্র জানতে চায় এটিএমের মধ্যে আসলে কি হয়েছিল। এরপরে আমরা দেখতে পাই সুরা যখন রামচন্দ্রকে মারতে আসছিল, আসার পথে শিবা সুরাকে মেরে আগে থেকে তার গাড়ির মধ্যে রেখে দিয়েছিল। আর ওই সময় শিবা এটিএমের মধ্যে রামচন্দ্রকে বেহুশ করে তার কারের মধ্যে নিয়ে রাখে আর সুরার বডিটি এটিএমের মধ্যে নিয়ে কাপড় দিয়ে ঢেকে রেখেছিল যাতে সবাই মনে করে রামচন্দ্র সেখানে ঘুমিয়ে আছে। অবশ্য সকাল হতেই ইন্সপেক্টর গিয়ে চেক করে দেখে এটা তো রামচন্দ্রর বডি না, এটা তো সুরার বডি। কারণ গতরাতে আমরা ইন্সপেক্টরকে জেবিআর এবং সুরার সাথে কিন্তু দেখেছিলাম। এদিকে ইন্সপেক্টর জেবিআরকে কল করছে কিন্তু জেবিআরকে পাচ্ছে না। ইন্সপেক্টর সেতুকে কল করে জানায়, আমরা যে বডি পেয়েছি সেটা এটিএমের সিকিউরিটির না, এটা তো সুরার বডি। সেতুও বুঝতে পারছে না সুরা তো গিয়েছিল রামচন্দ্রকে খুন করতে, ও নিজে কীভাবে খুন হয়ে গেল। সে তো সুরার নম্বরে কল করে। সুরার ফোনটি তখন শিবার কাছে ছিল। শিবা রিসিভ করে সেতুকে বলে যে তুমি ভাই রং নম্বরে কল করেছ। সেতু কনফিউজ হয়ে যাচ্ছে, এটা তো সুরার নম্বর, তাহলে রং নম্বর কি করে হয়। তবে শিবার সাথে সাথে ফোনটি বন্ধ করে আগুনে পুড়িয়ে দেয়। এরপর শিবা রামচন্দ্রকে নিজের গাড়িতে করে কোর্টে ড্রপ করে দিয়ে আসে। রামচন্দ্র 2 মেয়ে জোসেফ এবং আশ্বতী আগে থেকে এখানে এসে অপেক্ষা করছিল। শিবা যাওয়ার সময় রামচন্দ্রকে এটা বলে যায়, আপনি অনেক ভালো মানুষ। এখানে আমরা এটাও দেখতে পাই শিবা প্রথম থেকেই রামচন্দ্রকে প্রোটেক্ট করে আসছিল। তবে গতরাতে সে রামচন্দ্রকে যাচাই করে দেখেছে। এরপর রামচন্দ্র ম্যাজিস্ট্রেটের কাছে তার স্টেটমেন্ট দেয়। এদিকে সেতু জেভিয়ারকে খুঁজে পাচ্ছে না, তাই সেতু সেবাস্টিনকেও কল করে জানতে চায় জেভিয়ার কোথায়। তবে সেবাস্টিন সেতুকে বলে দেয় জেভিয়ারকে খুঁজে লাভ নেই, ও এখন মার্ডার কেসের আসামি। তোমরা সাক্ষীকে মেরে ফেলার প্ল্যান করেছিলে, ভবিষ্যতে ভুলেও আমাকে কল করার চেষ্টা করবে না। মানে সে এখন পটি নিয়েছে। অন্যদিকে এটিএমে যে লাশ পাওয়া গিয়েছে সেটা যে কন্ট্যাক্ট কিলার সুরার, সেটা এখন সবাই জানতে পেরেছে। আবার সেখান থেকে পুলিশ একটি নোট উদ্ধার করেছে যেখানে একটি নম্বর দিয়ে লেখা ছিল মেয়ে পাওয়া গিয়েছে। মানে ওই যে মেয়েটাকে খুঁজতে এসে তার ভাই ধন্যবাদ স্বরূপ টাকার নোটটি রেখে গিয়েছিল, পুলিশ এখন ওই নম্বরের তথ্য বের করে ওই ব্যক্তিকেই খুঁজছে। আর এদিকে আসল খুনি মানে শিবারও প্যারেল শেষ হয়ে গিয়েছে, তাই শিবা জেলের উদ্দেশ্যে রওনা হয়েছে। আর এর ভিতর দিয়ে মুভিটি শেষ হয়। তবে এটা কিন্তু একদমই সত্য, এই ধরনের কেসে যারা মুখ্য সাক্ষী থাকে তারা কিন্তু টাকার কাছে বিক্রি হয়ে যায়, আর তাদের মিথ্যা সাক্ষীর কারণেই অপরাধীদের কখনোই সাজা হয় না। তবে রামচন্দ্র একজন গরিব সিকিউরিটি গার্ড হয়েও সততার পরিচয় দিয়েছে। রামচন্দ্রর এই সততা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।